হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ দিস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রিসেন্টলি মুক্তি পাওয়া একটি ফ্লপ মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটা এতটাই ফ্লপ যে 100 কোটি টাকা খরচ করে 15 কোটি টাকাও ইনকাম করতে পারে নাই। এবং নট সারপ্রাইজিংলি এই মুভির মেন লিড হচ্ছে অজয় দেবগান। জি হ্যাঁ, ওই অজয় দেবগান যে কিনা অ্যাডভার্টাইজে এসে বলে। बल बोलो से बाकी समझ को गिरे তো এই মুভিটা এক্সপ্লেন করার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই মুভিতে রিসেন্টলি ভাইরাল হওয়া একজন ইন্সপেক্টর তালপাদে, তার সাথে এই মুভিতে একটা কানেকশন রয়েছে। তাই এই ফ্লপ মুভিটাও তোমাদের কাছে একটু সুন্দর করে এক্সপ্লেন করতে যাচ্ছি, যাতে আমার ক্যারিয়ারের শুরুটা ফ্লপ মুভি দিয়েই হয় এবং ভালো হয়। তো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আজ একটা বিরাট ফাটাফাটি। তো মুভির শুরুতে আমাদের 2001 সালের মুম্বাইয়ের একটি নদীর পাড়ের দৃশ্য দেখানো হয় এবং এই দৃশ্যে আমরা লক্ষ্য করি একটি কাপল বসে আছে এবং তাদের মধ্যকার কিছু কথাবার্তা আমাদেরকে দেখানো হয়। এবং এই কাপলের কথাবার্তার মধ্য থেকে আমরা জানতে পারি যে এখানে ছেলেটার নাম কৃষ্ণা। এই দৃশ্য আমাদেরকে কেন দেখানো হচ্ছে? मैं तुम्हें इसलिए दिखा रहा हूँ ताकि तुम सबकी गांड जल। তো এখানে কিছু কাপলদের মধ্যকার কথাবার্তা হয় এবং মুভির সিন কাট হয় এবং সিন কাট হয়ে পরবর্তী সিনে আমরা দেখতে পারি বর্তমানে মুম্বাইয়ের একটি জেলে কয়েদিরা খাবার খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং কিছু কয়েদি সেই খাবার ডিস্ট্রিবিউশনের কাজে রয়েছে। তো এখানে একজন রোগা পাতলা কয়েদি একটা কয়েদিকে এসে পড়েছে নতুন নমুনা এমন একটা কথা বলে এবং আমরা পরবর্তী সিনে দেখতে পারি নতুন নমুনাটা আর কেউ না, দ্য গ্রেট খালির একজন আত্মীয়। তো এরকম একটা মানুষকে, এরকম একটা লোক যখন রোগা পাতলা বলে, তখনই বুঝতে হবে এই মুভি কেন ফ্লপ হয়েছে। সো খালিদের কাজিন এখানে সবাইকে লাইন থেকে ধাক্কা টুক্কা দিয়ে বের করে অনেক বেশি খাবার নিয়ে বসার জন্য একটি জায়গা খুঁজতে থাকে এবং সে বসার জন্য একটি জায়গা দেখতে পেয়ে সেই জায়গার দিকে রওনা হয়। তখন এই রোগাসোগা লোকটা আবারও বলে ওঠে সে ভুল জায়গায় যাচ্ছে এবং তার পিছনে থাকা একজন চাচাকে বলে আজকে খাবারের মেনুর সাথে একটা মার্ডারও আছে। তখন তার পিছনে থাকা চাচাটি বলে যে সে কি চশমা খুলেছে কিনা। তো কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে তা আমাদের জানতে ইচ্ছে হয় এবং তাকে আমাদেরকে দেখানো হয় যে সে আর কেউ না, আমাদের হিরো অজয় দেবগান। অজয় দেবগান একটি বেঞ্চের মতো একটি তক্তার উপরে বসে খাবার খাচ্ছিল এবং সে চশমা পরেছে। তখনই সেই গ্রেট খালির কাজিন তাকে যে একটি ধাক্কা মারে এবং তাকে ওই জায়গা থেকে সরতে বলে। তো অজয় দেবগান এখানে কোনো রকম ঝামেলা না করে সেখান থেকে চলে যায় এবং সেই রোগাশোকা লোকটা বলে যাক আজকে বেঁচে গেল। তো এরপরে আমরা অজয় দেবগানের কিছু ভালো গুণ আমরা দেখতে পাই, যেখানে বোঝাই যাচ্ছিল অজয় দেবগান খুব নম্রভদ্র একজন ছেলে, ঠিক আমার মতো। তারপর অজয় দেবগানকে জেলের একজন অফিসার এসে জেলের হেড অফিসারের কাছে নিয়ে যায়। এখন এখানে হেড অফিসারের কাছে কেন নিয়ে গিয়েছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো যখন সে হেড অফিসারের কাছে যাচ্ছিল তখন তার সাথে থাকা অফিসারকে অজয় দেবগন বারবার জিজ্ঞেস করতেছিল, স্যার আজকে আপনার মুড খারাপ কেন? তখন অফিসারটা একটা সুন্দর রিপ্লাই দেয়, সেটা হচ্ছে তোমরা জেলে অন্তত সুখে শান্তিতে থাকো, তোমাদের তো জেলে বউ থাকে না, কিন্তু আমাদের তো বাসায় গেলেও জেল, ওইটা আরও বড় জেল, ওইখানে আমাদের বউ থাকে এবং আমাদের উপর নানাবিধ অত্যাচার চালায়। তো এই কথাটা আমার হার্টে অনেক খারাপভাবে লাগছে এবং আমি এটা ফিল করতে পারছি, যদিও আমি আনম্যারিড। সো তারপর আমাদের অজয় দেবগান ভাই যখন হেড অফিসারের রুমে যায় তখন সেখানে আমরা একজন উকিলকে দেখি। সে তাকে বলে আপনার নাম কি? কৃষ্ণা। তো এখানে আমাদের কাছে ক্লিয়ার হয় আমাদের এই অজয় ভাই কৃষ্ণা। এখন কৃষ্ণা কেন জেলে সেটা আমরা এখনই জানতে পারবো, কারণ তখনই সেই উকিলটা বলে আপনি 23 বছর আগে দুটি মার্ডার করেছেন, এই জন্য গভর্নমেন্ট আপনাকে 25 বছরের সাজা শুনিয়েছে। তবে এখন আপনি যেহেতু ভালো কাজের জন্য 2 বছর মাফ পেয়েছেন তাই আপনার কালকে রিলিজ হওয়ার কথা, তবে আপনি এর বিপক্ষে একটি আবেদন করেছেন, সেটা খারিজ করা হয়েছে। বলেন তো আপনি কেন আবেদনটা করেছেন? তো তখন অজয় দেবগন বলে আমি বাইরে বের হতে চাই না। তখন উকিল বলে আপনি এই কাজগুলো কেন করেছিলেন? তখন অজয় দেবগন রিপ্লাই দেয় এখানে লেখাই আছে কেন করেছিলাম। তখন উকিলটি বলে ও একটা মেয়ের জন্য এই কাজ করলেন, এই কাজ করে এখন কি লাভ হলো? তখন অজয় দেবগন রিপ্লাই দেয় সব কিছুতে লাভ লস দেখতে হয় না, কারণ আমার জীবনটাই লস।
এই সকল কথাবার্তার পরে যখন অজয় দেবগন বুঝতে পারে সে আর জেলে থাকতে পারবে না, জেলের এত মজাদার খাবার খেতে পারবে না এবং এত আয়েশি জিন্দেগি পার করতে পারবে না, তাই সে সেই রুম থেকে বের হয়ে একটি ফোন দিয়ে আঁটে। আমরা দেখি সে চশমাটা খুলে ফেলে এবং সেই নতুন আসা গ্রেট খালির আত্মীয়কে উদম কেলানি দেয় এবং এই উদম কেলানি খাওয়ার পর সেই আত্মীয় বেহুশ হয়ে যায়। আপনারা বুঝতেছেন, গ্রেট খালির আত্মীয়কে উদম কেলানি দিছে অজয় দেবগন, মানে একটা তালি তো ডিজার্ভই করে। তারপর এই কয়েদিটা বেহুশ হয়ে যায় এবং অজয় দেবগনকে স্পেশাল একটা জেলে নেওয়া হয়, ওইখানে শুধু তাকেই লক করে রাখা হয়। তো ওইখানে যাওয়ার পর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি বাইরে একটা পুলিশ ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে কেউ ভিতরে কল করে এবং এই লোকটা আর কেউ না, এটা হচ্ছে অজয় দেবগনের একটি বন্ধু। তো এই অজয় দেবগনের বন্ধুটা খুব রিলেটেবল লাগবে আপনাদের অনেকের কাছে, কেননা এরকম বন্ধু আপনাদের অনেকের আছে, কিন্তু এরকম বন্ধুকে আপনারা তেমন গুরুত্ব দেন না। তাই আমি আশা করব আজকের ভিডিও দেখার পরে এরকম বন্ধুদের প্রতি আপনাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। তো এই বন্ধুটা অজয় দেবগনকে ফোন করে বলে, কিরে ভিতরে আর কয়দিন থাকবি? তখন অজয় দেবগন রিপ্লাই দেয়, আমি আরও অনেক দিন থাকতে চাই, এখানে খাবার অনেক মজা। তখন সে বন্ধুটা বলে, না তুই বাইরে আয়, তোকে আমি প্রতিদিন 7 স্টারে খাওয়াবো। তখন সে একটু চিন্তায় পড়ে যায় এবং সে ফোনটা কেটে দেয়। তবে এরপরে কিছু চিন্তা করে সে আরেকটি জায়গায় ফোন দেয় এবং আমরা দেখতে পাই এটা হচ্ছে গ্যাংস্টার ভাও। তো এই লোকের নাম আমার মনে নাই, তাই আমরা একে বলবো গ্যাংস্টার ভাও। তো গ্যাংস্টার ভাওয়ের কাছে অজয় দেবগন বলে, ভাও ভালো আছেন, আমি অজয় দেবগন। ভাও বলে, হ্যাঁ আমি চিনছি। অজয় দেবগন তখন বলে, ভাও আমার একটা হেল্প দরকার। তখন ভাও বলে, এত বছর পর তোমার একটা হেল্প লাগলো, হ্যাঁ বলো কি হেল্প? তখন অজয় দেবগন বলে, ভাও আমি দুবাইয়ে পালিয়ে যেতে চাই। এখানে আমি পালিয়ে কেন বললাম সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তখন ভাও বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করে দিব। এখানে সিন কাট হলে অজয় দেবগনের সেই বন্ধুটা একজন বালিকাকে ফোন দেয় এবং বালিকাকে বলতে শোনা যায় যে কালকে সে যখন মুক্তি পাবে তখন আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েন। বাস এতটুক বলেই ফোনটা কেটে যায় এবং সেখানে বালিকাটার চেহারা দেখানো হয়, সেটা আর কেউই না, সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 2 এর মেইন ভিলেন, অর্থাৎ ভুল ভুলাইয়া 2 এর ভাবি। তো ভাবি এখানে কি করবে, ভাবির এখানে কি রোল, সেটা একটু পরে জানতে পারবেন এবং আপনাদের মধ্যে অনেকেই অলরেডি বুঝে গেছেন। তো ভাবির একটা ফ্ল্যাশব্যাক আসে এবং সে এই ফ্ল্যাশব্যাকটা মনে করেই চোখ দিয়ে পানি বের করে দেয় এবং তার পিছন থেকে একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম আমাদেরকে কেউ ডাকছে। তো আমরা বুঝতে পারি ভাবি অনেক বড় লোক এবং কোনো একটা ইন্ডাস্ট্রির অথবা শিল্প কারখানার মালিক। তো এখানে সিন কাট হয় এবং আমরা জেলের অজয় দেবগনকে দেখি। সেখানে অজয় দেবগন জানালার পাশে এক মনে বসে একটা কিছু মনে করতে থাকে এবং আমরা দেখতে পাই তার ফ্ল্যাশব্যাক। সো এই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি অজয় দেবগনের ছোটবেলা, অর্থাৎ অজয় দেবগন যখন ইয়াং ছিল তখন দেখি যে অজয় দেবগন একটু হ্যাংলা পাতলা ছিল এবং তার ছোটবেলার সেই প্রেম কাহিনী দেখানো শুরু হয়। তো এই প্রেম কাহিনী দেখে আমার একটাই কথা বলতে মন চাচ্ছিল, সেটা হচ্ছে लिखने की उम्र है और यहाँ चूत मारी जा रही এখানে অজয় দেবগনের যৌবনকালের নায়ককে আমি চিনি না, তবে আমাদের হিরোইনের যৌবনকালের নায়িকা আপনারা অনেকেই চিনবেন, কেননা এই নায়িকার বাবা হচ্ছে ইন্সপেক্টর তালবাদে। জি, রিয়েল লাইফে এই নায়িকার বাবা ইন্সপেক্টর তালবাদে। এখন আমার ওই মিমটা অ্যাড করতেই হবে। साली चलती फिरती कोकेन है তো कोकेन। তারপরেই সেই নায়ক নায়িকার চিরচারিত প্রেম কাহিনী দেখানো হয়। এই প্রেম কাহিনী দেখে আমার মুখে বারবার একটা মিমই আসতেছিল, সেটা হচ্ছে लिखने की उम्र है और यहाँ चूत मारी जा रही তো এই প্রেম কাহিনীর একটা স্পেশাল সিন হচ্ছে নায়িকা বারান্দা থেকে নায়কের মটকা ফোটা দেখে, নায়ক মটকা ঠিকই ফাটায় কিন্তু সাথে সাথে নিজের পাটাও ভেঙে ফেলে। এখন এই পাটা কেন ভাঙলো? এই হ্যান্ডটি ভাঙার প্রধান কারণ ছিল একটা চিরকুট, যেটা কিনা নায়িকা নায়ককে দিয়েছিল। তো এই চিরকুটের কাহিনী ঠিকই হয় কিন্তু মাঝখান দিয়ে বেচারার পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পর আমরা ল্যাংড়া নায়ককে দেখি, কিন্তু নায়কের হাসিটা একবার দেখেন, মানে পা ভাঙছে এটা কোনো প্রবলেম না, বাট নায়িকা খুশি তো সেও খুশি। তো আমরা পরে নায়িকাকেও দেখি, নায়িকা কান ধরে মাফ চায়, তবে নায়ক বলে না না সমস্যা নাই, এটা তো আমাদের রেগুলারের কাজ কারবার। তারপর এই ইশারা ইঙ্গিতের মধ্যেই
পাশ দিয়ে এক বুড়া দাদিমা এসে বলে, ভালো একটা যুগল হয়েছে। তো এরপরেই নায়ক নায়িকা মিলে ডেটে যায় এবং ডেটে আইসক্রিম খায় আর বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এখান থেকে আমরা তাদের মূল যে প্রেম কাহিনী সেটা আবার শুরু হয়। তো এই প্রেম কাহিনীর মধ্যে আমরা দেখতে পারি যে নায়ক নায়িকাকে ভালোবাসে, নায়িকা নায়ককে ভালোবাসে। তো এরকম কাহিনীর পরে আমরা যেটা দেখতে পারি, এরপরে আমরা দেখতে পারি যে নায়ক নায়িকা হোলি খেলছে এবং হোলি খেলতে খেলতে তারা বর্তমানে এবং হোলি খেলতে খেলতে তাদের বর্তমান অবস্থা দেখানো হয় এবং আমরা বুঝতে পারি যে নায়ক হচ্ছেন আমাদের অজয় দেবগান, অ্যাজ নোন অ্যাজ কৃষ্ণা ইন দিস মুভি, আর নায়িকা হচ্ছে আমাদের তাবু, অ্যাজ নোন অ্যাজ ভাবি অফ ভাবি অফ বুলবুলাইয়া 2। আর এই মুভিতে তার নাম হচ্ছে ভাসুদা। তো নায়িকা এই সকল স্মৃতি মনে করে অনেক স্যাড হয়ে যায় এবং নায়িকাও আর একটা ফ্ল্যাশব্যাক মনে করে। সেখানে আমরা মুভির প্রথম সিনটাই একটু ভালো মতো দেখতে পারি, যেখানে মুম্বাইয়ের একটি নদীর তীরে তারা দুজন বসেছিল এবং বসে বসে সুখ দুঃখের আলাপ করতেছিল। তার মধ্যে নায়ক বলে ওঠে, তাহলে আমরা বিয়ে করতেছি কবে? তো নায়িকা বলে, এত সহজ না, আমার ফ্যামিলি এত ইজি না, আমার ছোট ভাই বোন আছে, তাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কথা শুনে নায়ক বলে যে এই পরিমাণ উন্নতি করতেছি চাকরিতে, কিছুদিন পরে জার্মানে যাব, এরপরে তোমার বাবা বলবে আমার মেয়েও তোমার আমার বউ। তারপর নায়িকা নায়ককে একটা থাপ্পড় মারে এবং বলে তুমিও না পারো। তারপর নায়ক বলে না, তুমি অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে এবং আমি সেটা করব, কারণ তোমার স্বপ্ন আমার স্বপ্ন। তো মুভির এই পার্টে অনেক বোঝার প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে নায়িকা নায়করা এত ভালোবাসে, নায়ক নায়িকারা এত ভালোবাসে, তাহলে নায়ক জেলে গেল কেন? আর অনেক মাইয়ার প্রশ্ন, এত সাপোর্টিভ পোলা তো আমিও চাই, কিন্তু পোলাটারে ছায়া দিল কেন? তো এখনই সকল প্রশ্নের জট খুলতে থাকবে, একটু অপেক্ষা করো। তো তাদের এই দৃশ্যের মাধ্যমে এখানে সিন কাট হয় এবং সেই দিনটা আসা পড়ে যেখানে নায়কের জেল থেকে মুক্তি হবে। তো এই নায়কের জেল থেকে মুক্তি হওয়ার দিনে আমরা দেখতে পারি অজয় দেবগন সুন্দর করে চশমা পরে রেডি হয়ে জেল থেকে বের হচ্ছে। তারপর অজয় দেবগনকে জেলাররা অনেক অভিনন্দন জানায় এবং অজয় দেবগন জেল থেকে বের হয়ে যায়। জেল থেকে বের হয়ে সে আশপাশ দেখে, দেখে যে কেউ নেই, তবে দেখে তার সামনেই তার ছোটকালের সেই বন্ধুটা দাঁড়িয়ে আছে। তো এই সিন দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এই সিন দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ দিন শেষে আপনার জন্য কেউই দাঁড়িয়ে থাকবে না, শুধু থাকবে আপনার বন্ধু। তো আপনার বন্ধুদেরকে খুব ভালোবাসবেন এবং বন্ধুদের সাথে সবসময় ভালো টাইম স্পেন্ড করবেন। আর মনোমালিন্য হলে একজন আরেকজনের মাথায় থাপ্পড় মেরে মনোমালিন্য চুত মেরে আপনারা আবার একসাথে হয়ে মজা করবেন। তো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো এখানে অজয় দেবগনের মুক্তির পর তারা দুই বন্ধু সেলফি তুলে এবং তা সেভ করে রাখে এবং সেখানে সিন কাট হয়। সিন কাট হলে আমরা নায়িকাকে দেখি তার জামাইয়ের সাথে এবং এটা দেখার পর আমার একটাই রিয়েকশন ছিল, তা হলো बहन पे आ जाऊंगा मैं इनकी তো इनकी अम्मा আমাদের নায়িকা বাসুদার জামাই কোনো কাজে আজকে বাইরে যাচ্ছিল। তো নায়িকা এই বাইরে যাওয়ার সৎ ব্যবহার করে নায়কের সাথে বের হওয়ার প্ল্যান করে, কেননা তার মোবাইলে এই সেলফিটা নায়কের বন্ধু পাঠিয়ে দিয়েছিল এবং তা দেখে নায়িকার অনেক ভালো লাগে। তো সিন এখানেও কাট হয় এবং আমরা অজয় দেবগন তথা কৃষ্ণাকে আবার দেখতে পারি একটি খাবার দোকানের ঢুকতে। তো এই খাবার দোকানে সে এসেছে, তার 32 টাকা বাকি ছিল সেটি চুকিয়ে দিতে। এখান থেকে আমরা বুঝতে পারি অজয় দেবগন মানুষটা খারাপ হলেও এত খারাপ না, যেহেতু সে বাকি টাকা ফেরত দিতে এসেছে। তো বোঝাই যাচ্ছে সে একটু ভালো আছে, কারণ আমরা তো অনেকে কোন জায়গায় কত বাকি আছে সেটাও জানি না। তো যাই হোক, দোকানের মালিকও তাকে দেখে ইমোশনাল হয়ে যায় এবং আমরা এখান থেকে জানতে পারি অতীতে এই দোকানে কোনো এক ছিনতাইকারী হামলা করে এবং অজয় দেবগন এই দোকানদারকে সেই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচায় এবং এই ঘটনার কারণে সেই দোকানের মালিক অজয় দেবগনের উপর খুব ঋণী। তো যাই হোক, এখানে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং অজয় দেবগন বসে যায় সেই দোকানে চা আহার করতে, অর্থাৎ চা পান করতে অজয় দেবগন সেই দোকানে বসে যায়। তো চা পান করতে করতে অজয় দেবগনের আরেকটা ফ্ল্যাশব্যাক আসে। সেই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি সেই ছিনতাইকারীর হেড আর কেউ ছিল না, সেটা ছিল অজয় দেবগনের সোসাইটির একজন বন্ধু। তো
তো সেই বন্ধুকে অজয় দেবগন একটু সতর্ক করে দেয় থাপ্পড় মেরে, সেটা আবার সোসাইটির লোকজন দেখে ফেলে। তো এখানে সিন কাট হয় এবং আমরা দেখতে পারি অজয় দেবগনের সেই সময়কার অফিস, অর্থাৎ যখন সে জেলে ঢোকে নাই, যখন সে যুবক ছিল তখনকার সময়ের অফিস। সেখানে তার বস তাকে ডেকে নিয়ে একটুখানি ভয় দেখিয়ে তাকে খুশির সংবাদ দেয়, যা কিনা হলো ট্রান্সফার হয়ে গেছে জার্মানির অফিসে। তো এই কথা শোনার পর অজয় দেবগন তথা কৃষ্ণা তার বসের কাছে একদিনের ছুটি চেয়ে তার প্রেমিকাকে নিয়ে একটি বিচের পাড়ে যায়। তারা খুব ইমোশনাল হয়ে যায়, কারণ তারা নাকি একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তো এই ইমোশনাল কারবারের কারণে সেদিন তারা পুরো সময়টাই বিচে বসে থাকে, এবং রাতের বেলায় যখন বাইক নিয়ে তারা বাসায় আসতেছিল তখন অজয় দেবগন তার প্রেমিকা বাসুদাকে বাইক থেকে নামায় এবং তাকে আই লাভ ইউ বলে দেয়। তো বাসুদাও এইটার প্রতি উত্তরে বলে এবং সে হাঁটা শুরু করে। তবে পথিমধ্যে কিছু দুষ্ট ছেলে পেলে বাংলা সিনেমার সিন রিক্রিয়েট করতে চায়। তো বাংলা সিনেমার সিন রিক্রিয়েট বলতে আমি যা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝে গেছেন। তো ওই সিন রিক্রিয়েট করতে চায়। তো ওই সিন রিক্রিয়েট করতে গিয়ে তারা কৃষ্ণা তথা অজয় দেবগানের গার্লফ্রেন্ডকে একটি অজানা রুমে নিয়ে যায়। তো অজয় দেবগান কোনো মতে তার গার্লফ্রেন্ডের শব্দ শুনে সেই রুমে উপস্থিত হলে আমরা দেখতে পাই অজয় দেবগান দুজন মানুষকে মেরে ফেলেছে এবং তৃতীয়জন পেয়ে গেছে। তো এই ঘটনা দেখে প্রেমিকা তো খুব নার্ভাস হয়ে যায় এবং বলে যে কি করব, এখন কি করব। তো অজয় দেবগান বলে তুমি চলে যাও। তখন প্রেমিকা চলে যায় এবং অজয় দেবগান প্রেমিকাকে পিছন থেকে ডেকে বলে কালকের জন্য সরি, কারণ কাল আমার হবে না, অর্থাৎ কালকে সে তার প্রেমিকার সাথে দেখা করতে পারবে না। তো এই কথা শুনে আমিও একটু স্যাড হয়ে যাই, কারণ এখন তাকে জেলে যেতে হবে। তো এইটাই ছিল তার জেলে যাওয়ার মূল স্টোরি। তো সিন আবার বর্তমানে ফিরে আসে। তো আমরা দেখি চা পানি খাওয়ার পর অজয় দেবগন তার পুরনো সোসাইটির পুরনো বাসায় ফিরে আসে এবং বাসায় ফিরে সে কোনো একটা কিছু খুঁজতে থাকে। তো এই খোঁজাখুঁজির মাঝখানে তার প্রেমিকা বাসুদা সেখানে এসে উপস্থিত হয় এবং তারা একে অপরকে দেখে প্রায় 23 বছর পর। কেননা জেলেই অজয় দেবগন তথা কৃষ্ণা বাসুদাকে বলে রেখেছিল সে যাতে তার সাথে দেখা করতে না আসে এবং সে যাতে নতুন জীবন শুরু করে। তো বাসুদাও তার কথা মতো, তার বাধ্য মেয়ের মতো এই কথা মেনে নেয় এবং নতুন জীবন শুরু করে। তো এই প্রথমবার তারা একে অপরকে দেখে এবং পাশ থেকে সেই বয়স্ক দাদি, যে কিনা প্রথমবার সেই যৌবনকালে যখন তাদের প্রথম আকার ইঙ্গিতে কথা হয় সেই সময় বুঝলো পারফেক্ট যুগল হয়েছে, সেই দাদি আবারও আজকে বলে পারফেক্ট যুগল হয়েছে। তো এবার একটু চিন্তা করো, এই দাদি এখনো মরে নেই, মনে হয় সে হানি নাটস খায়। সো যাই হোক, তো এরপর অজয় দেবগানের সাথে তার প্রেমিকার কিছু কথাবার্তা হয় এবং তার প্রেমিকা তাকে সেই জিনিসটা, যে জিনিসটা অজয় দেবগান খুঁজতেছিল সেটা দিয়ে দেয় এবং সেটা আর কিছু না, একটা আংটি, যেটা কিনা অজয় দেবগান তার প্রেমিকার জন্য বানিয়েছিল। তো তারা দুজন গাড়িতে ওঠে এবং আমি মনে করছিলাম হলিউডের কিছু একটা হবে, হলিউডের কোনো একটা সিন রিক্রিয়েট হবে, তবে দেখি না, তেমন কিছু হয় নাই। তারা সেই বিচের পাড়ে যায় যেখানে তারা লাস্টবারের মতো ডেটে গেছে। তো ওই বিচের পাড়ে গিয়ে তারা কিছু কথাবার্তা বলে এবং কথাবার্তার বেসিসই ছিল যে কি এত বছর ধরে কি করছো, এই হ্যান ত্যান। তো কথার মাঝখানে অজয় দেবগান তার প্রেমিকাকে কিছু প্রশ্ন করে, সেগুলো তোমাদের কাছে আমি দিলাম, কারণ সেই প্রশ্নের বিচার আমি করতে পারবো না, এই বিচার তোমরাই করো। তো প্রশ্নগুলো দেখো আর বিচার করো। तुम कैसे हो? बिल्कुल ठीक हूँ। टिपू और मीरा कैसे? तुम चाहती तो मैं कुछ और भी थी। तुम्हारे हस्बैंड अभिजीत अभिजीत कैसा है वो? कांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरे। ওইটা অভিজিৎ ছিল না, ওইটা হচ্ছে সিআরডির অভিজিৎ, আর এটা হচ্ছে বাসুদার জামাই অভিজিৎ। তো এই অভিজিতের কাহিনী আরও একটু ফালতু। তো এই অভিজিতের কাহিনী শুরু করার আগে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এরকম বেসলেস থার্ড ক্লাস প্রশ্ন যেই ফালতু পোলার মাথার থেকে আসে, সেই ফালতু পোলা জেলে বসে মরা উচিত। ইনফ্যাক্ট এই ফালতু পোলারে ফাঁসি দেওয়া উচিত। যাই হোক, তো তাবু এই অভিজিৎকে সব কিছু বলে দেয় তার পাস্ট সম্পর্কে, যদিও আমাদের কৃষ্ণা তথা অজয় দেবগান ভাই নিষেধ করেছিল, বাট কি বলবো, বাসুদা তাবু এরা তো মেয়েদের পেটে তো কোনো কথা থাকে না।
সো এটার পক্ষে আমাদের কিছুই করার নাই, এটার বিপক্ষে বলার ক্ষমতাও আমাদের নাই। তো যাই হোক, অভিজিতের সাথে এখন অজয় দেবগানের কথা হবে, খুব ইন্টেন্স মোমেন্ট। বাট কথার শুরুতেই দেখি তারা খুব সিগমা কথা বলতেছে, যেগুলো আমার মাথার উপর দিয়ে গেছে। তবে আমি যা বুঝেছি সেটা হচ্ছে এই অভিজিৎ খুব ইনসিকিউর নিজের বউকে নিয়ে, যেটা কিনা সব পুরুষরাই হয়তো যদি জানতো যে তার বউয়ের আগে একটা রিলেশনশিপ আছে। তো এটা নিয়ে আমি ফুল সাপোর্ট করি অভিজিৎকে। তো এখানে কিছু এরকম কথাবার্তা হয়। তো এক পর্যায়ে অভিজিৎ অজয় দেবগানকে বলে যে আপনি তো খুব বলদ, কারণ আপনি নিজের লাইফের 12টা বাজায় আমার জন্য ভালো একটা লাইফ করে দিলেন। কেননা যখন বাসুদা তথা তাবুর সাথে যখন ওই ইনসিডেন্টটা হয়, তখন আমাদের অভিজিৎ ভাই ডিস্কোতে যায় নাচতেছিল, লাইক সিরিয়াসলি ইয়েস। তো অভিজিৎ ভাই আরও বলে যে দেখেন, আপনি তো জেলে খাটলেন, জেলে সাজা ভোগ করলেন, কিন্তু যে মেইন কালপ্রিট ছিল সে তো ফ্রিলি ঘুরতেছে বাইরে। এর উত্তরে অজয় দেবগন ভাই বলে যা হয় ভালোর জন্যই হয়, কেননা আমাদেরকে সিন কাট করে দেখানো হয় অজয় দেবগন যখন জেলে ছিল তখন সেই মেন কালপ্রিটের সাথে তার একবার দেখা হয়ে যায়, এবং সেই সময় আমরা গ্যাংস্টার ভাই অর্থাৎ গ্যাংস্টার ভাউকে দেখতে পারি। সে সে সময় জেলে আটক হয়েছিল এবং তাকে বের করার অর্ডার ছিল অজয় দেবগনের, এবং সেই গ্যাংস্টারকে মারতে আবার সেই মেন কালপ্রিটটা আসছিল, কারণ এই গ্যাংস্টারকে মারলে অনেক টাকা দেওয়া হতো। তো এই মেন কালপ্রিট গ্যাংস্টারকে মারতে চায় আর অজয় দেবগন মেন কালপ্রিটকে মারতে চায়। তো এইভাবে কানেক্ট হয়ে যায় সব কিছু, এবং হিরোরা যেমন সব ভিলেনদেরকে মেরে ফেলে, সেরকমই অজয় দেবগন এই ছাপড়ি ভিলেনটাকেও মেরে ফেলে। তো এই মেরে ফেলার পর যেহেতু সে এত বড় একটা গ্যাংস্টারকে বাঁচিয়েছে, তার কোনো বিচার হয় না। তো এরপর এই সকল কাহিনী শুনে অভিজিৎও অনেকটা ইমপ্রেস হয়ে যায় অজয় দেবগনের উপর। আমার ফুল ডাউট আছে অভিজিৎ কি আসলেই ছেলে নাকি গে। তো এই ডাউটটা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়, কারণ অজয় দেবগন যখন চলে যাচ্ছিল তখন অভিজিৎ খুব ইনসিকিউর ফিল করছিল তার বউকে নিয়ে, কেননা তার বউ অজয় দেবগনের পিছনে যাচ্ছিল। তো এটা দেখে আমি বুঝতে পারি না ছেলেটা আসলে ছেলে। তারপর তার বউ যখন উপরে আসে তখন অভিজিৎ তার বউকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, এখন তুমি একটু বলো তো ওই রাতে কি হয়েছিল। তখন আমরা আসল স্টোরি জানতে পারি। সেই রাতে আসলে আমাদের ওয়ান্ডার ওম্যান তাবু সেই 3 শয়তানকে উদম কেলানি দেয়, এবং উদম কেলানি দিতে গিয়ে 2 শয়তানের জান চলে যায়, এবং মেইন যে কালপ্রিট ছিল সে কোনো রকমে বেঁচে ভাইগা যায়। আর এরপরে আসে আমাদের হিরো, যে কিনা কোনো কাজ করতে পারে নাই, একটাই কাজ করছে, সে হচ্ছে সব দোষ নিজের গাড়ি নিয়ে নিছে। যাই হোক, এরপর আমাদের দেখানো হয় যে অজয় দেবগন ভাই দুবাইয়ে চলে যাচ্ছে তার বন্ধু জিগ্নেশ, আমি জানি না নামটা ঠিক আছে নাকি, জিগ্নেশ তাকে দুবাই নিয়ে যাচ্ছে, এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, তারপরে সেখান থেকে দুবাই যাবে। তো লাস্টে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়, সেটা হচ্ছে ইংলিশে। যদিও আমি ইংলিশটা এত ভালো বুঝি না, তবে যা বুঝছি সেটা আমি বাংলায় বলে দিচ্ছি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিংবাজ। কেন তুমি এসেছিলে আমার এই জীবনে, সুখটুকু কেড়ে নিয়ে জল দিলে 2 নয়নে। তো অজয় দেবগনের এই গুণ দেখে আমি না চাইতেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। बाबा रे बाबा अरे देवा मैं तो तेरे को हरामी समझता था तो राम निकला रे, देव मानुस निकला रे। তো গাইস, এই ফালতু 3rd ক্লাস টোকাই মার্কা মুভি এক্সপ্লেন করতে গিয়ে আমার 12টা বাজছে, রাতের ঘুম উড়ে গেছে, এবং এডিট করতে গিয়ে আরও 12টা বাজছে। সো please sarakap whatever, please I want to reach 1 million likes, so please sarapaka কিছু মনে করো না, আসি। Thanks. Love you.